পৃষ্ঠা 109। 2. সংস্কৃতির উপাদান সমূহ, কম্পোনেন্টস অফ কালচার। ব্যাপক অর্থে সংস্কৃতি হচ্ছে মানুষের সামগ্রিক ঐতিহ্য। এটি একটি সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর সুনির্দিষ্ট জীবনধারণের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। তাই সংস্কৃতির ক্ষেত্রে মানুষের জীবন চর্চা সাধারণভাবে যে সকল উপাদান দিয়ে গঠিত হয় তার সবগুলি হল সংস্কৃতির উপাদান। E.B. টাইলার তার প্রদত্ত সংজ্ঞায় বলেছেন, সংস্কৃতি হচ্ছে সেই সমষ্টি বা সমাজের সদস্য হিসাবে মানুষের অর্জিত জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নৈতিকতা, আইন, রীতিনীতি এবং অন্য যে কোনো দক্ষতা ও অভ্যাসের জটিল সমষ্টি। এই অর্থে ব্যক্তির যা কিছু সমাজবদ্ধতার বিষয় তার সবগুলি সংস্কৃতির উপাদান। সংস্কৃতির কয়েকটি উপাদান নিম্নরূপ। 2.1 মূল্যবোধ, ভ্যালুজ। সংস্কৃতিকে নিজস্বতা ও মূল্যবোধের ভিত্তিতে বোঝা যায়। মূল্যবোধ হল ব্যক্তির কোনো বিষয় সম্পর্কে ভালো, প্রত্যাশিত অথবা খারাপ, অপ্রত্যাশিত এইরূপ বাছবিচার, যা তার চিন্তন, মনন ও বিবেকতাড়িত ও নির্দেশিত। ব্যক্তির যাবতীয় আচরণ তার মূল্যবোধ নির্দেশিত পথে পরিচালিত হয়। Values exert major influence on the behavior of an individual and serve as broad guidelines in all situations. এই মূল্যবোধের সাথে উচিত অনুচিতের বোধ কাজ করে। 2.2 আদর্শ আচরণবিধি, নর্মস। সামাজিক জীব হিসাবে ব্যক্তিকে সমাজ নির্দেশিত কিছু রীতিনীতি এবং আচরণ মেনে চলতে হয়। ব্যক্তির আচরণ, পৃষ্ঠা 110, কোন পথে এবং কতদূর পর্যন্ত অগ্রসর হবে তা সংস্কৃতির এই উপাদানটির দ্বারা নির্দেশিত থাকে। ব্যক্তি জন্মগ্রহণের পর সামাজিক পরিমণ্ডলে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে এটি রপ্ত করে। অনেকে একে সমাজস্থ ব্যক্তিবর্গের সঠিক আচরণের নির্দেশিকা হিসাবে বা ঈপ্সিত পথ হিসাবে ব্যাখ্যা করেন। আদর্শ আচরণবিধি বিধিবদ্ধ ও অবিধিবদ্ধ উভয় ভাবেই প্রকাশিত হয়। এক কথায় নর্মস হল দ্য ওয়ে উই ডু থিংস অ্যারাউন্ড হিয়ার। 2.3 বিশ্বাস, বিলিফস। কোনো একটি বিষয়ে স্থির প্রত্যয়কে বিশ্বাস বলে। এক্ষেত্রে ওই বিষয়টিকে সত্য হিসাবে ধরা হয়ে থাকে। যে সকল বিশ্বাসের মধ্যে সামগ্রিক মঙ্গল সাধনের বার্তা বর্তমান, সেগুলি অপেক্ষাকৃত স্থায়ী প্রকৃতির হয়। ব্যক্তির বিশ্বাস তার নানাবিধ আচার ব্যবহারকে প্রভাবিত করে থাকে। আমাদের মধ্যে বিদ্যমান নানাবিধ বিশ্বাস হল ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস, স্বর্গ নরক, পাপ পুণ্য, কর্মফল, পুনর্জন্ম প্রভৃতি বিশ্বাস। Belief is the psychological state in which an individual holds a proposition or premise to be true. 2.4 লোকাচার, ফোকওয়েজ। সমাজতত্ত্বের আলোচনায় লোকাচার শব্দটির প্রথম আবির্ভাব ঘটে 1906 সালে। অধ্যাপক W.G. সামনার লোকাচার ফোকওয়েজ গ্রন্থে প্রথম এই শব্দটি ব্যবহার করেন। লোকাচার শব্দটির ইংরেজি হল ফোকওয়েজ। ফোক কথাটির অর্থ হল লোক ও ওয়েজ কথাটির অর্থ হল আচার আচরণ। অতএব ফোকওয়েজের অর্থ হল লোকের আচার আচরণ বা ওয়েজ অফ ফোক। অধ্যাপক সামনারের মতে মানুষ প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য বিভিন্ন উপায় বা আচরণ পদ্ধতি সৃষ্টি করেছে। সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে আচার আচরণের এই সকল উপায় পদ্ধতি হল লোকাচার।
লোকাচার বলতে ব্যক্তিবর্গের আচার আচরণগুলিকে বোঝায়। এগুলি সমাজ স্বীকৃত ও অনুমোদিত দৈনন্দিনের নানাবিধ আচরণ পদ্ধতিগুলি লোকাচারে পরিণত হয়। এগুলি কোনো সুনির্দিষ্ট গবেষণা, পরীক্ষা নিরীক্ষা বা যুক্তিবাদী চিন্তাভাবনার ফসল নয়। এগুলি সৃষ্টি হয় সহজাত প্রবৃত্তি থেকে। ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবেই এগুলিকে মেনে চলে। অনেক দিন ধরে লোকাচারগুলি পালন করার ফলে এগুলি অভ্যাসে পরিণত হয়। লোকাচারগুলিকে কার্যকরী করে তোলার জন্য কোনো বিধিবদ্ধ সংস্থা নেই বা এগুলিকে লঙ্ঘন করলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হয় না। তাও লোকে এগুলিকে মেনে চলে, কারণ এগুলি পালনে খুব একটা অসুবিধা নেই। তাছাড়া বেশিরভাগ লোকাচার লোকে অবচেতনভাবে পালন করে থাকে। 2.5 লোকনীতি মোডস। লোকনীতি হল সেই সকল আচরণবিধি বা যা শুধুমাত্র সমাজ স্বীকৃত বা অনুমোদিতই নয়, অবশ্য পালনীয় বটে। অধ্যাপক সামনার লোকনীতি বলতে বুঝিয়েছেন, লোকনীতি হল সেই সমস্ত লোকাচার যেগুলি গোষ্ঠীর কল্যাণ ও অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অতএব লোকাচার হল নিছকই কিছু আচার আচরণ। এই আচার আচরণের সঙ্গে যখন সমাজের ভালো মন্দ বা সমাজ কল্যাণের বিষয়টি সংযুক্ত হয়, তখন তাকে বলা হয় লোকনীতি। সেই হিসাবে লোকনীতি হল ন্যায়নীতির আদর্শ ও মূল্যমান যুক্ত লোকাচার। এইভাবে লোকাচারের সাথে যখন সত্য ও ঔচিত্যের উপাদান যুক্ত হয়, তখন তা লোকনীতির রূপ পায়। লোকনীতি হল গোষ্ঠীগত কল্যাণ ও উচিত অনুচিতের মানদণ্ড স্বরূপ। যেহেতু লোকনীতির সাথে সমাজের ভালো মন্দের প্রশ্ন জড়িত, তাই মনে করা হয় যে এগুলি পালন করলে সামাজিক কল্যাণ সাধিত হবে। তাই এগুলি পালনের জন্য সামাজিক চাপ বর্তমান থাকে। ব্যক্তি এগুলি পালনে অস্বীকার করতে পারে না, কারণ না পালন করলে নিজের কোনো ক্ষতি হোক না হোক, সমাজের অন্যান্য ব্যক্তিগণ ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনটি মনে করা হয়। পৃষ্ঠা 111। 2.6 আইন লজ। আইন মূলত রাষ্ট্র নামক রাজনীতিক সংঘ কর্তৃক প্রবর্তিত হয়। আইন বিষয়টি সংজ্ঞা দিতে গিয়ে জে.এস. রৌসেক বলেছেন, লজ আর a form of social life emanating from political agencies. আইনের বৈশিষ্ট্যগুলি হল: 1. আইন সাধারণত রাষ্ট্র কর্তৃক প্রবর্তিত হয়, যা রাষ্ট্রের জনগণের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। 2. আইন সচেতন চিন্তা ও সুচারু পরিকল্পনার ফসল। 3. আইন সুনির্দিষ্ট সংক্ষিপ্ত হয়ে থাকে। 4. আইন সকলকে একই দৃষ্টিতে দেখে। 5. আইন লিখিতভাবে থাকে। 6. আইন লঙ্ঘন করলে সুনির্দিষ্ট শাস্তির বিধান থাকে। 7. আইন নির্দিষ্ট মাধ্যম দ্বারা কার্যকরী হয়। এগুলি হল পুলিশ, কোর্ট প্রভৃতি। বর্তমানে আইন সাধারণত দুভাবে কাজ করে। 1. ব্যক্তিকে অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখে, এবং 2. প্রত্যেক ব্যক্তিকে অন্যের অধিকার সম্বন্ধে সচেতন করে তার সাথে সহযোগী মনোভাবাপন্ন হয়ে কাজ করায়। আমরা যে জনকল্যাণকামী রাষ্ট্রে বাস করি, সেখানে আইন যে শুধুমাত্র অসামাজিক কার্যে বাধা দান করে তাই নয়, স্বচ্ছন্দ সমাজ জীবনের স্বার্থে সুস্থ সামাজিক পরিবেশও গড়ে তোলে। তাই বর্তমানে আইনের সামাজিক গুরুত্ব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, চুরি, ডাকাতি, খুন প্রভৃতি সমাজবিরোধী কার্যকলাপ ঠেকাতে যেমন আইন আছে, তেমনি আবার সমাজ জীবনের সুবিধার জন্য বহু আইন তৈরি হয়েছে। যেমন নারী শিশুদের অধিকার রক্ষার জন্য শিশু শ্রমিক আইন, বিধবা বিবাহ আইন প্রভৃতি। 2.7
ভাষা, ল্যাঙ্গুয়েজ। ব্যক্তির মনের ভাবের বাচনিক সংকেতই হল ভাষা। এর মধ্যে দিয়ে সমাজস্থ ব্যক্তিবর্গ পরস্পরের মনের ভাব বুঝতে ও বোঝাতে পারে। সামাজিক ক্ষেত্রে পারস্পরিক আন্তঃক্রিয়া বা সংযোগ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ভাষা। ভাষার মাধ্যমে একজন শিশু সংস্কৃতি আয়ত্ত করে এবং তাকে সঞ্চালিত করে। 2.8 প্রযুক্তি, টেকনোলজি। প্রযুক্তি সমাজের এক অবিচ্ছেদ্য অঙ্গ। বর্তমান সমাজ প্রযুক্তিকে বাদ দিয়ে এক পাও চলতে পারে না। বিজ্ঞানের জ্ঞানকে হাতে কলমে প্রয়োগ করার নামই হলো প্রযুক্তি। মানুষের বস্তুগত সংস্কৃতির অন্যতম উপাদান হলো এই প্রযুক্তি। জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তির সংমিশ্রণেই গড়ে ওঠে সমাজের বস্তুগত সংস্কৃতির লক্ষণগুলি। বিজ্ঞানের অগ্রগতি ও সেই জ্ঞানকে কাজে লাগিয়ে নানাবিধ আবিষ্কার মানুষের চিন্তা ভাবনা, কাজকর্ম, বিশ্বাস, মূল্যবোধ প্রভৃতিকে পরিবর্তিত করে থাকে। প্রযুক্তির পরিবর্তন যেমন সংস্কৃতির পরিবর্তন ঘটায়, তেমনি সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়। 3. সংস্কৃতির প্রকারভেদ, বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি। টাইপস অফ কালচার, মেটেরিয়াল অ্যান্ড নন মেটেরিয়াল কালচার। সংস্কৃতির বিভিন্ন উপাদানকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। এগুলি হলো বাস্তব বা বস্তুগত বা ইন্দ্রিয় গ্রাহ্য উপাদান মেটেরিয়াল এবং মানসিক বা অবস্তুগত উপাদান নন মেটেরিয়াল। এছাড়া হ্যারি এম জনসন সংস্কৃতির অন্য একটি বিভাগ করেছেন এবং তা হল বোধগম্য উপাদান এবং বিশ্বাস। বস্তুগত উপাদান। মানুষের সংস্কৃতি যখন বাস্তব রূপ ধারণ করে, অর্থাৎ তার মানসিক ধারণা, মূল্যবোধ প্রভৃতি যখন বাস্তব উপাদান সমূহের মাধ্যমে ইন্দ্রিয় গ্রাহ্য হয়ে ওঠে, তখন সেগুলিকে বলে সংস্কৃতির বস্তুগত উপাদান। মানুষ তার পার্থিব প্রয়োজন মেটানোর জন্য নানা বৈষয়িক সম্পদ তৈরি করেছে এবং করছে। এই সমস্ত বস্তুর মধ্যে আবার কতকগুলোর ওপর স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে বিশেষ মূল্যবান বা আদর্শ আরোপ করা হয়। ব্যক্তির তৈরি ঘর বাড়ির স্থাপত্য শুধুমাত্র কতকগুলি নির্মাণ সামগ্রীর মিশ্রণ নয়, এগুলির সাথে স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি অনুযায়ী মূল্যমান বা আদর্শ আরোপিত থাকে। স্বভাবতই এগুলি বিশেষ সংস্কৃতির পরিচায়ক। এই পৃষ্ঠা 112। সকল বৈষয়িক সম্পদগুলি সংস্কৃতির বস্তুগত উপাদান। এগুলির দ্বারাই ব্যক্তির সাংস্কৃতিক বৈশিষ্ট্যাবলী উন্মোচিত হয়। বস্তুগত সংস্কৃতি ইন্দ্রিয় গ্রাহ্য, দৃষ্টিগ্রাহ্য ও সহজে উপলব্ধিযোগ্য। সংস্কৃতির এই প্রকারটি সমাজের সদস্যদের যা আছে এবং যা কিছু তারা ব্যবহার করে তার সব কিছুকে অন্তর্ভুক্ত করে। অবস্তুগত উপাদান। সাধারণভাবে সংস্কৃতির যে সকল উপাদান ধরাছোঁয়ার বাইরে, বাহ্যিক, অস্তিত্বহীন এবং পরিমাপযোগ্য নয়, তাকে অবস্তুগত সংস্কৃতি বলে। মানব সংস্কৃতির অন্তর্ভুক্ত কতগুলি উপাদান সমাজস্থ ব্যক্তিবর্গের আদর্শ বিশ্বাস, ধ্যান ধারণা ইত্যাদি মানসিক অনুভূতি নির্দেশ করে থাকে, যেমন সাহিত্য, সঙ্গীত, নাটক, শিল্পকলা প্রভৃতি। এগুলি সংস্কৃতির প্রতীকী উপাদান। Non-material culture refers to the non-physical ideas that people have about their culture, including beliefs, values, rules, norms, morals, language, organization and institution.
3.1 সংস্কৃতি ও সভ্যতা, কালচার অ্যান্ড সিভিলাইজেশন। সংস্কৃতি ও সভ্যতা শব্দ দুটিকে প্রায় একই সাথে উচ্চারণ করা হলেও এ দুটি সমার্থক নয়। বলা যেতে পারে এ দুটি একই মুদ্রার দুই পিঠ। এ দুটি সম্পর্কে আলোচনা করতে গেলে সংস্কৃতি, যা ইতোমধ্যে আলোচিত হয়েছে, পাশাপাশি সভ্যতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা গ্রহণ প্রয়োজন। মানব সভ্যতার বিবর্তনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মানুষ তার আদিমতা বা বর্বরতাকে কাটিয়ে উন্নত জীবন প্রণালী আয়ত্ত করেছিল। এইভাবে তার উন্নত জীবনে উত্তরণকে বলা হয় সভ্য হওয়া। সভ্যতা হল সভ্য মনোভাব, আচার আচরণ প্রভৃতির প্রকাশ। সভ্য হওয়া মানে বর্বর জীবন অতিক্রম করা, ব্যবহারিক বিদ্যা আয়ত্ত করা, আলোকিত ও উন্নত হওয়া। তাহলে সভ্যতা হল মানুষের অগ্রগতির প্রকাশিত কোনো রূপ। সভ্যতা মানুষের বিবর্তনের একটি বিশেষ অবস্থা বা স্তরকে বোঝায়। সভ্যতা কথাটির ইংরেজি প্রতিশব্দ হল সিভিলাইজেশন। এই কথাটির উৎপত্তি ল্যাটিন শব্দ সিভিটাস থেকে, যার অর্থ সিটি বা শহর। মানব ইতিহাসের উন্নত স্তরে শহর তৈরি হয়েছে। আবার গ্রিক চিন্তাবিদদের লেখাতেও আমরা সিভিটাস কথাটি পেয়েছি, যেখানে প্রাচীন নগর রাষ্ট্রকে সিভিটাস বলা হতো। অতএব এই দুটি বিষয় থেকে আমরা বলতে পারি সভ্যতা বলতে বোঝায় মনুষ্য সমাজের উন্নত স্তরে যেখানে শহর বা রাষ্ট্র তৈরি হয়েছে এবং এগুলির ক্ষেত্রে মানুষের যে কর্মকুশলতার জ্ঞানের প্রকাশ ঘটেছে তাকে। সংস্কৃতি ও সভ্যতাকে একসাথে আলোচনা করা হয় এই কারণে যে সংস্কৃতি হলো সভ্যতার পটভূমি। সংস্কৃতি হলো মানসিক বিষয়, এর প্রকাশ ঘটে সভ্যতায়, অর্থাৎ সংস্কৃতির বাস্তবায়িত রূপ হলো সভ্যতা। সংস্কৃতি হলো ব্যক্তির অভ্যন্তরীণ দিক, সভ্যতা বাহ্যিক। সভ্যতার মাধ্যমেই মানুষের সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। একটা সময় ছিল যখন মানুষ খুব বেশি বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি আয়ত্ত করতে পারেনি, ফলে সেইগুলির প্রকাশও ঘটেনি। তখন তাকে আমরা বলেছি অসভ্য, আদিম, বর্বর। সময়ের প্রভাবে ব্যক্তি যখন তার এই দু প্রকার সংস্কৃতিকে আয়ত্ত করে বাস্তবে প্রয়োগ করেছে, তখন সে হয়েছে সভ্য, উৎপত্তি হয়েছে সভ্যতার। সভ্যতা হলো মানুষের সৃষ্টি, যে সৃষ্টি তার সংস্কৃতির ওপর ভিত্তি করে তৈরি হয়। সংস্কৃতির ব্যবহারিক প্রয়োগই হলো সভ্যতা। মানুষের কৃষি শিল্পের জ্ঞান কিংবা তার নীতিবোধ, ধর্মবোধ, ভাষা, ভাবধারা প্রভৃতি হলো সংস্কৃতি। এগুলি যখন বাস্তব রূপ লাভ করে তখন তা সভ্যতার পরিচয়বাহী হয়। শিক্ষা সংক্রান্ত জ্ঞান বুদ্ধি আমাদের সংস্কৃতি। যখন সেই জ্ঞানকে কাজে লাগিয়ে যন্ত্রপাতি, ঘরবাড়ি, কলকারখানা প্রভৃতি তৈরি হয়, তখন তা সভ্যতার উদাহরণ হয়ে দাঁড়ায়। অতএব সংস্কৃতি হলো মানসিক সভ্যতা, সংস্কৃতি হলো মানসিক, সভ্যতা হলো বাহ্যিক। একদিকে যেমন সংস্কৃতি ছাড়া সভ্যতা তৈরি হতে পারে না, আবার সভ্যতা ছাড়া সংস্কৃতি প্রকাশিত হতে পারে না। তাই এ দুটি ধারণা পরস্পরের পরিপূরক ও গভীরভাবে সংযুক্ত। একটিকে ছাড়া অন্যটির আলোচনা অপ্রাসঙ্গিক, অসম্পূর্ণও বটে। একটি অন্যের কাছে একান্তভাবে প্রয়োজনীয়, পারস্পরিক নির্ভরশীল। সংস্কৃতির পরিবর্তনের সাথে সাথে তার সভ্যতারও পরিবর্তন হয়। সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কিত আলোচনায় এ দুটির পারস্পরিক সম্পর্কের বিষয়ে বেশ কয়েকটি আকর্ষণীয় ও মূল্যবান মন্তব্য পাওয়া যায়। অধ্যাপক ম্যাকাইভার বলেছিলেন, আমাদের সংস্কৃতি হলো আমরা যা তাই, আমাদের সভ্যতা হলো আমরা যা ব্যবহার করি। জিসবার্টের মতে সভ্যতা হলো আমাদের যা আছে, সংস্কৃতি হলো আমরা যা তাই। জার্মান দার্শনিক
দার্শনিক কান্টের মতে সংস্কৃতি হচ্ছে মনোগত কিছু এবং সভ্যতা হলো বাহ্যিক ব্যাপার। জনৈক সমাজতাত্ত্বিকের মতে ইফ সিভিলাইজেশন ইজ লাইক আ বডি, কালচার ইজ ইটস সোল। অতএব সংক্ষেপে বলা যায় সিভিলাইজেশন ইজ দ্য ড্রাইভিং ফোর্স অফ সোসাইটি, কালচার ইজ ইটস স্টিয়ারিং হুইল। পৃষ্ঠা 113। সভ্যতার সংজ্ঞা প্রসঙ্গে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন মতামত রাখলেও তাদের মধ্যে খুব বেশি পার্থক্য চোখে পড়ে না। প্রায় সকলকেই এটিকে সংস্কৃতির বাহ্যিক প্রকাশ বা মানব ইতিহাসের পরিণত পর্যায় বা স্তর রূপে মনে করেছেন। ম্যাকাইভার ও পেজের মতে সভ্যতা বলতে আমরা একটি সামগ্রিক যান্ত্রিক প্রযুক্তি ও সংগঠনকে বুঝি যা ব্যক্তি জীবনযাপনের বিভিন্ন অবস্থা নিয়ন্ত্রণ করার জন্য নিজের চেষ্টায় সৃষ্টি করেছে। এটি শুধুমাত্র আমাদের সামাজিক সাংগঠনিক ব্যবস্থাকে বোঝায় না, আমাদের কৌশল ও বস্তুগত যন্ত্রপাতিকেও বোঝায়। তাদের মতে civilization is the whole apparatus of life. গোল্ডেন উইজার সভ্যতাকে সংস্কৃতির অভিন্ন রূপ মনে করে বলেছিলেন, সভ্যতা হলো মানুষের সমস্ত সাফল্য। পরিশেষে বলা যায় সভ্যতা ও সংস্কৃতি সমার্থক না হলেও এদের মধ্যে কোনো বিরোধ নেই, একটির সাথে আরেকটির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। সভ্যতার বিকাশের সাথে সাথে সংস্কৃতির উন্নতি সাধিত হয় এবং একে উপেক্ষা করে সংস্কৃতির গতিশীলতা প্রাপ্ত হয় না। 3.1.1 সভ্যতা ও সংস্কৃতির পার্থক্য, ডিফারেন্স বিটুইন সিভিলাইজেশন অ্যান্ড কালচার। দুটি কলমে বিভক্ত আছে, একদিকে সভ্যতা, একদিকে সংস্কৃতি। সভ্যতা 1। সভ্যতা হলো একটি বাহ্যিক বিষয়। সংস্কৃতি 1। সংস্কৃতি হলো একটি আভ্যন্তরীণ বিষয়। 2. সভ্যতা পরিমাপ করা যায়। 2. সংস্কৃতির পরিমাপের কোনো মাপকাঠি নেই। 3. সভ্যতার উপাদানগুলি মানব প্রকৃতি উদ্ভাসিত করে তোলার ব্যাপারে খুব বেশি সাহায্য করে না। 3. সংস্কৃতি মানব প্রকৃতি হিউম্যান নেচারকে প্রকাশ করে। 4. সভ্যতা স্বল্পস্থায়ী। 4. সংস্কৃতি দীর্ঘস্থায়ী। 5. সভ্যতার খুব দ্রুত পরিবর্তন হয়। 5. সংস্কৃতির পরিবর্তন অপেক্ষাকৃত ধীর গতিসম্পন্ন। 6. সভ্যতার উপাদানগুলি খুব দ্রুত অন্যের কাছে পৌঁছে দেয়া যায়, এর জন্য সে জাতীয় সামর্থ্য না হলেও চলে, অর্থাৎ আমরা সহজে সভ্যতার অংশীদার হতে পারি। 6. সংস্কৃতির উপাদানগুলি খুব দ্রুত অন্যের কাছে যায় না, এর জন্য যথাযথ যোগ্যতা ও সামর্থ্যের প্রয়োজন হয়, আমরা সহজে সংস্কৃতির অংশীদার হতে পারি না। 7. সভ্যতার ক্রমোন্নতি আছে। 7. সংস্কৃতির ক্রমোন্নতি নেই, ম্যাকাইভার ও পেজ বলেছেন। 8. সভ্যতার কোনো রকম পরিবর্তন না ঘটিয়ে একে অনুকরণ করা যায়। 8. সংস্কৃতির পুঙ্খানুপুঙ্খ অনুকরণ করা সম্ভব নয়। 9. সভ্যতা হলো আমাদের কর্মক্ষমতার প্রকাশ। 9. সংস্কৃতি হৃদয়বৃত্তির প্রকাশ। 10. আমরা যা ব্যবহার করি তাই আমাদের সভ্যতা। 10. আমরা যা তাই আমাদের সংস্কৃতি, ম্যাকাইভার ও পেজ। 11. সভ্যতা হলো আমাদের যা আছে। 11. সংস্কৃতি হলো আমরা যা তাই, জিসবার্ট। 3.2 সাংস্কৃতিক বিলম্বন, কালচার ল্যাগ। সাংস্কৃতিক বিলম্বন বিষয়টিকে সাংস্কৃতিক ব্যবধান, সাংস্কৃতিক পশ্চাৎপদতা বা সাংস্কৃতিক অনগ্রসরতা প্রভৃতি রূপে চিহ্নিত করা যায়। 1922 সালে W.F.
অকবার্ন তার সোশ্যাল চেঞ্জ গ্রন্থে প্রথম এই বিষয়টি চিহ্নিত করেন। ল্যাগ কথাটির অর্থ পিছিয়ে পড়া বা ধীরে চলা। সংস্কৃতি পরিবর্তনশীল, কিন্তু বাস্তবে দেখা যায় আধুনিক সংস্কৃতির বিভিন্ন অংশ একই হারে পরিবর্তিত হয় না। কোনো কোনো অংশ অন্যান্য অংশের তুলনায় দ্রুত পরিবর্তিত হয়। ফলস্বরূপ সংস্কৃতির বিভিন্ন অংশের মধ্যে একটা ব্যবধান গড়ে ওঠে। যেহেতু অংশসমূহের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক ও নির্ভরশীলতা রয়েছে, সেহেতু পরিবর্তনের ক্ষেত্রে সংস্কৃতির অভ্যন্তরস্থ পরস্পর সম্পর্কিত অংশসমূহের মধ্যেও পরিবর্তন আনা আবশ্যক। পৃষ্ঠা 114। অকবার্ন নিজেই সাংস্কৃতিক পরিবর্তনের ক্ষেত্রে বস্তুগত উপাদান অবস্তুগত উপাদানের চেয়ে দ্রুত পরিবর্তনের কথা বলেছেন। তার মতে আধুনিক সমাজে মানব সংস্কৃতির তুলনায় বস্তু সংস্কৃতির পরিবর্তন ঘটে অধিকতর দ্রুত তালে, এবং তারই ফলে ওই উভয় সংস্কৃতির মধ্যে একটা বিলম্বনজনিত পরিস্থিতির সৃষ্টি হয়। এই যে সুসমন্বয়ের অভাব, এর ফলাফল সমাজ ও সমাজ সদস্যদের পক্ষে নিঃসন্দেহে ক্ষতিকারক। 3.3 উপসংস্কৃতি, সাবকালচার। একটি বৃহত্তর সমাজ ব্যবস্থার মধ্যে প্রধান একটি সংস্কৃতি বর্তমান। আবার ওই সমাজ ব্যবস্থার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী বা সংগঠনের নিজস্ব স্বতন্ত্র যে সংস্কৃতি দেখা যায়, তা হল উপসংস্কৃতি। উদাহরণ হিসেবে বলা যায়, ভারতীয় সংস্কৃতিতে বিভিন্ন রাজ্যের অধিবাসীদের নিজস্ব ভাষা, আচার, খাদ্যাভ্যাস, পোশাক, পরিচ্ছদ প্রভৃতি বর্তমান। এই যে বিভিন্ন রাজ্যের মানুষজনের স্বতন্ত্র জীবনধারা, এটিই হল ভারতীয় সংস্কৃতির বিভিন্ন উপসংস্কৃতি। এক একটি গোষ্ঠী বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যে পৃথক পৃথক সংস্কৃতি গড়ে ওঠে, সেগুলোকে বলা হয় উপসংস্কৃতি। এই সংস্কৃতিগুলি সমাজের সাধারণ বা মৌল সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্ট থেকে বৈচিত্র্যের মধ্য দিয়ে সেই সংস্কৃতির শক্তি বৃদ্ধি করে, কিন্তু নিজেদের স্বাতন্ত্র্য রক্ষা করে চলে। 3.4 জনপ্রিয় সংস্কৃতি, পপুলার কালচার। জনপ্রিয় সংস্কৃতি বা পপুলার কালচার হলো কোনো একটি মূল বৃহত্তর সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে অবস্থিত, কিন্তু সমমনস্ক ব্যক্তির পছন্দের কোনো বিষয় বা ঘটনাকে ঘিরে তাদের ধারণা, মনোভাব, দৃষ্টিভঙ্গি প্রভৃতির সমষ্টি। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা ভারতীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত। আমাদের মধ্যে কিছু ব্যক্তির কাছে পাশ্চাত্য সংস্কৃতির বিভিন্ন উপাদান বেশ জনপ্রিয়, যেমন তার গান, নাচ, জীবনযাত্রা প্রভৃতি। এই পাশ্চাত্য সংস্কৃতি আমাদের জনপ্রিয় সংস্কৃতি। এই ধরনের সংস্কৃতির বিস্তার মূলত বিভিন্ন গণমাধ্যম দ্বারা ছড়িয়ে পড়ে, তাই একে বাণিজ্যিক বা কমার্শিয়াল সংস্কৃতিও বলা হয়। 3.5 লোক সংস্কৃতি, ফোক কালচার। লোক সংস্কৃতি হলো সেই সংস্কৃতি যা কোনো একটি ছোট সমসত্ব গ্রামীণ গোষ্ঠী, যা আপেক্ষিকভাবে অন্যান্য গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন থাকতে চায়, তার সদস্যগণের দ্বারা পরম্পরাগতভাবে অনুশীলিত হয়। এই ধরনের সংস্কৃতি মৌখিকভাবে ঐতিহ্য হিসাবে উত্তরাধিকার সূত্রে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হয়, এবং এগুলি ওই গোষ্ঠী দ্বারা সযত্নে লালিত হতে হতে সংরক্ষিত হয়। স্থান ও গোষ্ঠী ভেদে এই প্রকার সংস্কৃতি ভিন্ন ভিন্ন হয়। এটিকে লোকালাইজড লাইফস্টাইল হিসাবেও ব্যাখ্যা করা যায়। বিভিন্ন জনগোষ্ঠীর বিবাহ রীতি লোক সংস্কৃতির অন্যতম উদাহরণ। 3.6 উপভোক্তা সংস্কৃতি, কনজিউমার কালচার। একটি জনগোষ্ঠীর সদস্যদের মধ্যে কোনো দ্রব্য বা সেবা ক্রয় ও তার উপভোগকে ঘিরে যে বিশ্বাস, অভিজ্ঞতা প্রভৃতি বিনিময় হয়ে থাকে, এবং এই দ্রব্য, সেবা ক্রয় ও উপভোগ বিষয়ে যে শিল্প
অনুশীলন প্রভৃতি চর্চিত হয়, সেগুলির সমষ্টিই হল উপভোক্তা সংস্কৃতি। এখানে উপভোগ কনজামশন বিষয়টিকে নিছক অর্থনৈতিক কর্ম হিসাবে বিবেচনা না করে তাকে সাংস্কৃতিক কর্ম হিসাবে মনে করা হয়। এই সাংস্কৃতিক কর্মটি বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত। এগুলি হল গণমাধ্যমের বিজ্ঞাপন, বাজার অর্থনীতি, মর্যাদা প্রদর্শন, ঈর্ষা জাগরণ, দ্রব্যের ব্র্যান্ড, বস্তুর বা দ্রব্যের সাম্প্রতিকতম সংস্করণ, দ্রব্যের প্রতীকী মূল্য প্রভৃতি। 3.7 সাংস্কৃতিক একাধিকত্ব, কালচারাল প্লুরালিজম। যখন একটি বৃহত্তর সাংস্কৃতিক সামাজিক পরিমণ্ডলের মধ্যে একটি ক্ষুদ্র গোষ্ঠী তাদের একান্ত নিজস্ব সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষা করে চলে, পাশাপাশি তারা বৃহত্তর সমাজেরও সংস্কৃতির উপাদানগুলিকে লালন করে এবং বৃহত্তর সমাজ দ্বারা তাদের স্বতন্ত্র সংস্কৃতির উপাদানগুলিকে স্বীকৃত হয়, তখন বিষয়টিকে বলে সাংস্কৃতিক একাধিকত্ব। সহজভাবে বলা যায়, এই ক্ষেত্রে কোনো ক্ষুদ্র গোষ্ঠীর সদস্য একই সাথে দুটি সংস্কৃতির ধারক হয়ে ওঠে। একটি পৃষ্ঠা 115 তার নিজের গোষ্ঠীর স্বতন্ত্র সংস্কৃতির এবং অন্যটি বৃহত্তর সামাজিক পরিমণ্ডলের সংস্কৃতির। এক্ষেত্রে এই দুই সংস্কৃতির মধ্যে কোনো বিরোধ থাকে না। উদাহরণ হিসাবে বলা যায়, পেনসিলভেনিয়ার আমিশ জনগোষ্ঠী বৃহত্তর সামাজিক পরিমণ্ডলের মধ্যে থেকেও নিজস্ব কিছু সাংস্কৃতিক বিষয় অনুশীলন করে থাকে, যেমন তারা ঘোড়ায় যাতায়াত করে, বিদ্যুৎ ব্যবহার করে না, নিজস্ব ব্যাংক, বিদ্যালয় পরিচালনা করে।